একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে বাংলার গ্রামারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি বিশেষ্য পদ, যেটাকে আমরা ইংরেজিতে প্রত্যেকেই জানি। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? এটাকে আমরা ইংরেজিতে বলি কি নাউন। তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? তাহলে নাউন মানে বিশেষ্য। আমরা প্রত্যেকেই জানি যে নাউন কাকে বলে বা বিশেষ্য কাকে বলে। তাহলে যে কোনো জিনিসের নাম বোঝাবে, হতে পারে তোমার নাম, হতে পারে আমার নাম, কোনো বস্তুর নাম। আমাদের পৃথিবীতে যে কোনো বস্তু থাকুক না কেন, প্রত্যেকটা জিনিসের নাম বোঝায়, তাকে আমরা কি বলবো? নাউন বা বিশেষ্য। তাহলে এই বিশেষ্য মানে কি জানতে হবে, এই বিশেষ্যের অর্থ কি সেটাও কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ এগুলো কিন্তু একটু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন দেখো, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি বিশেষ্য কি। বলছে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। তাহলে যে কোনো জিনিসের নাম হতে পারে গরু, ছাগল, ভেড়া, মানুষ, এই পৃথিবীতে যাই আসুক আছে না কেন, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু নাম রয়েছে। সে নামগুলোকে আমরা কি বলবো? সে নামগুলোকে আমরা বলবো বিশেষ্য। দেখো বলা হয়েছে বাস্তব জগতে এবং আমাদের ধারণায় যা কিছুর অস্তিত্ব আছে তার একটি নাম আছে। এই সমস্ত নামগুলিকে আমরা কি বলবো? বিশেষ্যের অন্তর্ভুক্ত। হতে পারে রাম, শ্যাম, যদু, মধু, ঠিক আছে, সূর্য, পৃথিবী, সব কিছু কিন্তু আমাদের এই বিশেষ্যের আন্ডারে পড়ছে। তারপর চলে আসি দেখো অর্থ। তাহলে বলছে বিশেষ্যের মানে কি বা বিশেষ্যের অর্থ কি, এই জিনিসটা ভালো করে দেখো। বলছে বিশেষ্য কথাটির আক্ষরিক অর্থ হলো যাকে বিশেষ করা যায় বা পৃথক করা যায়। জিনিসটা বোঝো, যাকে বিশেষ করা যায় বা পৃথক করা যায় এর মানে। মাইক্রোফোন অন করবে না, তোমরা মাইক্রোফোন অন করো না, শোনো ভালো একটু মন দিয়ে। তাহলে কি বলছে? তাহলে এই যে বিশেষ্য, এই বিশেষ্য কথাটির অর্থ কি? এই বিশেষ্য কথাটির অর্থ হচ্ছে যাকে আমরা আলাদা করতে পারবো। যেমন দেখো সূর্য, চাঁদ, পৃথিবী, এগুলো কি? এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি, কোনটা পৃথিবী কোনটা সূর্য, সবগুলো কিন্তু দেখো আমরা আইডেন্টিফাই করতে পারছি। তাই এগুলোকে আমরা কি বলবো? বিশেষ্য বলবো। ওকে, তারপর চলে আসে নামকরণ। দেখো তাহলে কেন আমরা এই নামকরণটা করেছি, বিশেষ্যের নামকরণ কেন হয়েছে সেই বিষয়ে আমাদেরকে এবার জানতে হবে। দেখে নাও, বলছে দোষ, গুণ ইত্যাদি দ্বারা আলাদা করা যায় বলে বিশেষ্য নামকরণ করা হয়েছে। তাহলে আমরা একটা জিনিস জানি, দেখো এই যে শব্দটি রয়েছে বিশেষ্য, তার সঙ্গে যদি মধ্য ন যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের বিশেষণ। আর এই বিশেষণ মানে কি? বিশেষণ মানে হচ্ছে কি কোনো মানুষের দোষ, গুণ ইত্যাদিকে বোঝায়। তাহলে যখন কোনো পদ দ্বারা, যখন কোনো পদ দ্বারা কোনো দোষ, গুণ ইত্যাদির দ্বারা কোনো জিনিসকে আইডেন্টিটি করা যাবে বা কোনো জিনিসকে আইডেন্টিফাই করা যাবে বা পৃথক করা যাবে, আলাদা করা যাবে, তখন আমরা সেটাকে বিশেষ্য বলবো। এর জন্য এর নামকরণ করা হয়েছে কি বিশেষ্য। তারপর দেখো সংজ্ঞা। সংজ্ঞা কি বলছে দেখো, বলছে যেসব পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, শ্রেণী, সমষ্টি, ভাব, কাজ ইত্যাদির নাম বোঝায় তাকে আমরা বলবো কি বিশেষ্য। তাহলে বিশেষ্যটা কি? তাহলে বিশেষ্যটা কি? বিশেষ্য বলতে বোঝাচ্ছে যখন কোনো ব্যক্তি, বস্তু, অর্থাৎ যে কোনো জিনিস হতে পারে, আমাদের পৃথিবীতে যাই থাক না কেন, যে কোনো জিনিস হতে পারে, তার যদি নাম বোঝায় তাহলে আমরা সেটাকে কি বলবো? বিশেষ্য বলবো। এই জিনিসটা ভালো করে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু। ক্লিয়ার? স্যার ক্যামেরাটা অফ করতে হ্যাঁ, মাইক্রোফোনটা তোমরা অফ করো, ঠিক আছে? মাইক্রোফোনটা অফ করো, তাহলে সবাই কিন্তু ভালো করে ক্লাসটা করতে পারবে। আর তোমরা যদি মাইক্রোফোনটা অন করে রাখো তাহলে কিন্তু সবাই ক্লাসগুলো করতে পারবে না। তাই দয়া করে সবাই কিন্তু মাইক্রোফোনটা স্যার একজন অফ করো। ক্যামেরা অন করে রেখেছে অফ করতে বলিনি, একজন ক্যামেরা অন করে রেখেছে অফ করতে ও আচ্ছা, আচ্ছা তুমি ক্যামেরা অন করে রেখেছো মঙ্গল, তুমি ক্যামেরাটা একটু অন অফ করো। মঙ্গল, মঙ্গল ক্যামেরাটা অফ করো, ঠিক আছে? ক্যামেরাটা অফ করে মন দিয়ে ক্লাসটা করো। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই বলবে, ঠিক আছে? অবশ্যই বলবে যে এখানে সে আর বুঝতে পারলাম না, কারণ সেই জায়গাটা আমি অবশ্যই বুঝিয়ে দেবো। কারণ যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে বলছি এক কথায় যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা বলবো বিশেষ্য পদ। তাহলে কি বুঝলাম? বিশেষ্য বা নাউন বলতে বোঝাচ্ছে যে পদের দ্বারা কোনো নাম বোঝায়, বেসিক্যালি নাম বোঝালেই আমরা তাকে বলবো বিশেষ্য পদ। যেমন দেখো বলা হয়েছে রবীন্দ্রনাথ একজন ব্যক্তি, তাহলে এটা কি ব্যক্তিবাচক বিশেষ্য?
আবার দেখো বই, বইটা কি বস্তুবাচক বিশেষ্য। আবার কলকাতা, এটা স্থানবাচক বিশেষ্য। ডাক্তার, এটা কি, এটা হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। আবার চলে আসছে আনন্দ বা ভাব, এটা হচ্ছে কি মনের ভাব বোঝাচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো, ভাববাচক বিশেষ্য। আবার চলে এসে দেখো বুদ্ধি, সৌন্দর্য, এগুলোকে আমরা কি বলবো, গুণবাচক বিশেষ্য। আবার দেখো দর্শন, পঠন, এগুলো কি, এগুলো এক একটা কাজ, তাই এগুলোকে আমরা কি বলবো, যে ওয়ার্ক বা মানে কর্মবাচক বিশেষ্য। বলো, কারো বুঝতে কোনো প্রবলেম, কারো কোনো ডাউট এই পর্যন্ত? না স্যার ক্লিয়ার। ঠিক আছে, চলো ওকে, চলো নেক্সট দেখো। প্রত্যেকে আনসার করবে, মেসেজ বক্সে আনসার করবে, কেউ কিন্তু মাইক্রোফোন অন করো না, সবাই মেসেজ বক্সে আনসার করো, এক একটা আনসার করো। দেখো বলছে, যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলা হয়, বিশেষ্য, যোজক, অনুসর্গ, সর্বনাম। আনসার করো। একদম একদম গৌরব, আলমগীর ঠিক বলেছো, বাকিরা তাড়াতাড়ি আনসার করো। গুড, তাহলে এখানে সঠিক আনসার কি পেলাম, অপশন নাম্বার কিন্তু এ। অপশন নাম্বার এ হলো আমাদের এখানে কিন্তু কারেক্ট আনসার। তাহলে যে সমস্ত শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলবো, বিশেষ্য পদ বলবো। ক্লিয়ার, বা আমরা সেটাকে বলবো কি, নাউন পদ বলবো। এটা কিন্তু ভালো করে মনে রেখো। ওকে ক্লিয়ার, চলো। তো তোমরা একটু লিঙ্কটা তোমাদের যদি কোনো গ্রুপ থেকে একটু সেন্ড করে দিও, যাতে প্রত্যেকে ক্লাসে জয়েন করতে পারে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই অনেক গ্রুপে আছো, একটু সেন্ড করে দিও। দেখো নেক্সট দেখো, নেক্সট বলছে বাক্যে ব্যবহারের সময়ে বিশেষ্যের সঙ্গে কি কি যুক্ত হতে পারে। বলছে কোন একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের সঙ্গে কি কি যুক্ত হতে পারে সেটা আমাকে বলতে বলেছে, বলো। বলছে বিভক্তি, নির্দেশক, বচন, বলছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অনুসর্গ, নির্দেশক, বিশেষ্য, আবার বলছে বিশেষণ, অব্যয়, ক্রিয়া। কি হবে আনসার বলে ফেলো। দেখো প্রশ্নটা বলছে কি, বাক্যে ব্যবহারের সময় বিশেষ্য সঙ্গে, বিশেষ্য মানে কি নাউন, নাউনের সঙ্গে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো। বলছে বিভক্তি, নির্দেশক, বচন। ভালো করে অপশনগুলো দেখে আনসার করো। তাহলে কি হবে আনসার, এখানে কিন্তু আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, বিভক্তি, নির্দেশক এবং বচন। কেন এটা করলাম এবার তোমাকে বুঝতে হবে, তাই কি না? চলো আমরা সবকিছু বুঝে নিই, পড়বো, যাতে বাংলা ব্যাকরণ মানেই কনসেপ্ট ক্লিয়ার, মুখস্থ করবো না। দেখো বলছে বিভক্তি, নির্দেশক, বচন। আগে কি বলছে, ধরো আমি বললাম যে বললাম কি শিশুটি, ধরো একটা আমি বললাম যে এখানে যে শিশুটি কান্না করছে, ঠিক আছে, শিশুটি কান্না করছে, এই একটা ধরো আমি সেন্টেন্স লিখেছি। ওকে, শিশুটি কান্না করছে, আমি একটা সেন্টেন্স লিখেছি। এই যে দেখো শিশুটি, এই যে টি এর তলায় দাগ দিয়েছি, এই টিটাকে কি বলা হয়, এই টয়েস টি, এটাকে কি বলা হয়, নির্দেশক। বোঝা গেল, এটাকে কি বলা হয়, নির্দেশক। কারণ দেখো বিশেষের সঙ্গে যুক্ত হয়ে বলেছে। আর এই যে শিশু, এই যে শিশু, এই শিশুটা কি, শিশুটা হচ্ছে একটি বিশেষ্য, বা এটাকে আমরা বলবো কি নাউন। তাহলে নাউনের সঙ্গে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, ভালো করে জিনিসটা বোঝো, তাহলে নাউনের সঙ্গে বা বিশেষের সঙ্গে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, তখন আমরা তাকে কি বলবো, নির্দেশক বলবো। আর এই নির্দেশকের কাজ কি, এই নির্দেশকের কাজ হচ্ছে কোন একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা। তাহলে কি বলবো, এই বিশেষের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে, এর প্রধান কাজ হচ্ছে কোন নাউনকে বা কোন বিশেষ্যকে কি করা, নির্দিষ্ট করে বলা। যেমন দেখো শিশুটি, এখানে কোন শিশুটি কান্না করছে কিন্তু আমি উল্লেখ করে বলছি যে ওই শিশুটি কান্না করছে, জিনিসটা বোঝো, শিশুটি কান্না করছে। যদি আমি বাক্যটা এইভাবে লিখতাম, ধরো বাক্যটা আমি এইভাবে লিখেছি, ভালো করে বোঝো, ধরো বাক্যটা আমি এইভাবে না লিখে আমি লিখলাম এইভাবে, লিখলাম কিভাবে,
শিশু কান্না করে। দেখো এখানে কিন্তু কোন শিশুটিকে কিন্তু বোঝাচ্ছে না, এখানে কোন শিশুটিকে বোঝাচ্ছে না। তাহলে দেখো এই শিশু কি বলছে, শিশু, এই শিশুর সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে বলতো? দেখো শিশুর সঙ্গে কি হচ্ছে, হস্যু বিভক্তি যুক্ত আছে, তাই তো? হস্যু বিভক্তিটা যুক্ত আছে, কিছু নেই মানে হস্যু বিভক্তি যুক্ত আছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পেলাম বিভক্তি কিন্তু যুক্ত হচ্ছে। তাহলে এই শিশুটা কিন্তু নাউন, এর সঙ্গে কি যুক্ত রয়েছে, বিভক্তি যুক্ত রয়েছে। আবার দেখো আমি কি বললাম, শিশুরা, কি বললাম, শিশুরা। এই যে শিশুরা যখন বললাম সেটা হয়ে গেল কি বচন, মানে একটা শিশু ছিল হয়ে গেল আমার অনেকগুলো শিশু, তখন সেটা হয়ে গেল আমার বহু বচন। বোঝা গেল? তাহলে বিশেষের সঙ্গে কি কি যুক্ত হতে পারে, বিশেষের সঙ্গে আমাদের যুক্ত হতে পারে কি, যে বিভক্তি, নির্দেশক এবং বচন। বলো সবার ক্লিয়ার হচ্ছে? কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম? স্যার নির্দেশকটা একবার বলবেন তো। আচ্ছা, নির্দেশক বলতে বোঝাচ্ছে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি নাউনের সঙ্গে যুক্ত হবে, ভালো করে মাথায় রাখো, নাউনের সঙ্গে যুক্ত হবে, সেটাকে আমরা কি বলবো, বিভক্তি। যেমন হচ্ছে কি রুটি, আমি রুটি খাবো, বা আমি বললাম যে মানে রুটি, রুটি টি, যখন টি বলছি, গাছটি, গরুটি, দেখো কোনো নির্দিষ্ট করে বলছি টি টা এগুলো যুক্ত হবে, টি টা এগুলো যখন যুক্ত হবে সেগুলোকে আমরা বলবো নির্দেশক। আর একটা জিনিস মনে রেখো, নির্দেশক কখনো আলাদা ভাবে বসতে পারে না। নির্দেশ চ্যাপ্টার আছে, নির্দেশকের একটা চ্যাপ্টার আছে, ওটা যখন করাবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে নির্দেশকের জন্য আলাদা কোনো চ্যাপ্টার আছে, সেটা আমাকে ভালো করে পড়তে হবে। তাহলে বেসিক্যালি একটু জেনে নাও, নির্দেশক কিন্তু মানে কোনো নাউনের সঙ্গেই বসে, আলাদা ভাবে কিন্তু বসতে পারে না। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। শিশুতে উ বিভক্তি কেন হবে? শিশুতে একটা নিজে পুরো সম্পূর্ণ শব্দ। বলো। শিশু তো সম্পূর্ণ একটা শব্দ, শিশু রা হলে তখন রা বিভক্তি হতে পারে, কিন্তু হ্যাঁ, উ কেন জিনিসটা হবে? বোঝো, এবার একটু জিনিসটা বোঝো ভালো করে, আমি যেটা বললাম। দেখো এটার এখানে কি রয়েছে, রা আছে তো। দেখো এই জিনিসটা কিন্তু দেখো, শিশু থেকে ভালো করে বোঝো, এই শিশু ছিল এক বচন, যখন আমি এটা বহু বচন করলাম কি হয়ে গেল, শিশুরা। তাহলে এটা তো একটা বচন বলতে পারি, বালক, বালকগুলো। এখানে বেসিক্যালি যেটা আসছে, ঠিক আছে, এখানে বুঝে নাও, কারণ এখানে যদি নির্দেশক বুঝতে যাও তাহলে গুলিয়ে যাবে জিনিসটা। জাস্ট এখানে জাস্ট নর্মাল কনসেপ্টটা বোঝো। এখানে তিনটে জিনিস ব্যবহার করা হয়, যেটা প্রশ্নে ছিল যে বিশেষের সঙ্গে কি কি ব্যবহার করা হয়। বিশেষের সঙ্গে মেনলি আমরা তিনটে জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে কি বিভক্তি, একটা নির্দেশক, আর বচন। মানে এক বচন ছিল বহু বচন হয়ে গেল, ঠিক আছে। আর নির্দেশক তো বললাম, আর বিভক্তি বললাম। যেমন শূন্য বিভক্তি হতে পারে, যেমন ধরো আমি একটা বাক্য বলছি, আর একটা শোনো, ধরো আর একটা বাক্য আমি বলি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। স্যার শিশুটা শূন্য বিভক্তির মধ্যে পড়ছে না? হ্যাঁ, শিশুটি শূন্য বিভক্তি হবে। আমি কি বলেছি গো? আপনি ওখানে হস্য বিভক্তি বলেছিলেন। সরি, মিস্টেক হয়েছে। হ্যাঁ, শিশুটা হ্যাঁ, শূন্য ওটা তো শূন্য বিভক্তি। বিভক্তির মধ্যে পড়ছে। শিশুটি, হ্যাঁ হ্যাঁ। দেখো যেমন একটা আমি বাক্য বলছি, দেখো রাম, ঠিক আছে, এই রাম, এখানে কি বিভক্তি যুক্ত আছে বলো? শূন্য বিভক্তি স্যার। হ্যাঁ, শূন্য বিভক্তি। আচ্ছা বলতে পারবে শূন্য বিভক্তির আর একটা নাম রয়েছে, সে নামটা কি? শূন্য বিভক্তির আর একটা নাম রয়েছে, সে নামটা কি বলতে পারবা? অবিভক্তি। একদম কারেক্ট। তাহলে শূন্য বিভক্তির আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে অবিভক্তি। তাহলে এই রামের সঙ্গে কি যুক্ত আছে দেখো, রামের সঙ্গে কিন্তু এখানে আমাদের অবিভক্তি যুক্ত আছে বলতে পারি, বা এখানে আমরা শূন্য বিভক্তি যুক্ত আছে এটা বলতে পারি। কিন্তু আমি ধরে বললাম যে রামের, তাহলে এখানে কি বিভক্তি যুক্ত আছে এর বলো? এর বিভক্তি স্যার, এর। র বিভক্তি যুক্ত আছে, রামের র বিভক্তি, রামের রং। রামের র বিভক্তি যুক্ত আছে। ক্লিয়ার? তাহলে বিভক্তি চ্যাপ্টারটা যখন পড়াবো, আর নির্দেশক চ্যাপ্টার, এগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে বাংলা ব্যাকরণ, তখন কিন্তু আরো ডিটেলসে পড়বো। ঠিক আছে, চলো নেক্সট যাই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বিশেষের শ্রেণীভাগ, বা নাউনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো, এই ব্যাপারে আমরা পড়বো। দেখো নাউনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, নাউনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো বলছে সংজ্ঞাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, তারপর চলে আসো গুণবাচক বিশেষ্য, এগুলো সব ডিটেলসে পড়বো। অবস্থানবাচক বিশেষ্য,
বস্তুবাচক বিশেষ্য, তারপরে চলে আসি আমরা সংখ্যাবাচক বিশেষ্য। ঠিক আছে, মোটামুটি আমরা 9 ধরনের বিশেষ্য কিন্তু পেলাম। কিন্তু পরীক্ষায় ভুল করেও আসবে না যে বিশেষ্য কয় প্রকার, 9 প্রকার, 10 প্রকার, 8 প্রকার, ভুল করেও কিন্তু পরীক্ষা আসবে না। তাই এইগুলো নিয়ে মাথামাতি করবে না যে স্যার কোন বই 8 প্রকার আছে, কোন বই 9 প্রকার আছে, এগুলো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে না। তাহলে আমাদের পরীক্ষায় কি আসবে সেইগুলো আমরা কিন্তু পড়বো। দেখো বলছে সংজ্ঞাবাচক বিশেষ্য। দেখো সংজ্ঞাবাচক বিশেষ্যকে আমরা অন্য একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে আমরা ব্যক্তিবাচক বিশেষ্য। ঠিক আছে, সংজ্ঞাবাচক বিশেষ্যকে আমরা অন্য একটা নাম দিতে পারি ব্যক্তিবাচক বিশেষ্য। এটা মাথায় রেখো, সংজ্ঞাবাচক বিশেষ্যকে আমরা কি বলবো, ব্যক্তিবাচক বিশেষ্য, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, প্রপার নাউন। দেখে নি, দেখো মানে উদাহরণটা বলছে বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়, একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। আবার বলছে দেখো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ঠিক আছে, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এটা একটা সংজ্ঞাবাচক বিশেষ্য। গঙ্গা ভারতের পবিত্র নদী, এটাও আমাদের সংজ্ঞাবাচক মানে বিশেষ্য। অর্থাৎ এখান থেকে আমরা যেটা মেনলি জানলাম যে যে বিশেষ্য দ্বারা একটি মাত্র সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝানো হয় তাকে কি বলা হয়, সংজ্ঞাবাচক বিশেষ্য। বোঝা গেল? তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে কি বোঝায়, যে বিশেষ্য দ্বারা একটি মাত্র সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝানো হয় তাকে কি বলবো আমরা, সংজ্ঞাবাচক বিশেষ্য। ক্লিয়ার? রাম, শ্যাম, যদু, মধু, তারা, নক্ষত্র সবই যেগুলো সূর্য, এগুলো কি, এগুলো সবই কিন্তু নাউনের মধ্যে পড়ছে, প্রপার নাউন। যেমন দেখো উদাহরণ দেখো, এখানে কি বলছে, দেবজিৎ। দেবজিৎ বললে একটি মাত্র মানুষের কথা বলা হয়, এটা একটা ব্যক্তির নাম, তাই এটাকে আমরা কি বলবো, সংজ্ঞাবাচক বিশেষ্য। এছাড়াও দেখো স্থানের নাম, যেমন হচ্ছে কলকাতা, ভারত, আমেরিকা, জাপান। তারপর নদীর নাম দেখো, নদীর নাম বলছে গঙ্গা, তিস্তা। ঠিক আছে, এছাড়াও তাজমহল দেখো, হিমালয়, পৃথিবী, সূর্য, বাংলা ইত্যাদি সবই কিন্তু আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। এটাকে ইংরেজিতে কি বলা হয়, প্রপার নাউন বলা হয়। ক্লিয়ার সবার? কারো ডাউট আছে বলো। সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো অ্যানসার করো। বলছে পদ্মা কোন জাতীয় বিশেষ্য? পদ্মা কোন জাতীয় বিশেষ্য? সৃষ্টিবাচক, কালবাচক, স্থানবাচক, ব্যক্তিবাচক? আনসার করো। পদ্মা কোন জাতীয় বিশেষ্য? আনসার করো। স্থান নাম। মাইক্রোফোন অন করো না, মেসেজ বক্সে লিখো। দেখো তোমরা বলছো পদ্মা হচ্ছে স্থানবাচক বিশেষ্য, তাই তো? আচ্ছা বলো তো, পদ্মা কি কারোর স্থানের নাম? শুন একবার। না, পদ্মা তো কোনো স্থানের নাম নয়। এখানে কলকাতা, মুম্বাই, দিল্লি এগুলো তো বোঝাচ্ছে না, তাহলে কেন স্থানবাচক করছো? কি হবে? আমি তো বললাম এর আগে যে ব্যক্তিবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য, আমি বলে দিলাম না। তাহলে এখানে কি হবে আনসার? অপশন নাম্বার ডি,
ব্যক্তিবাচক বিশেষ্য। বোঝা গেল? তাহলে পদ্মা, গঙ্গা এগুলোকে আমরা কি বলবো? ব্যক্তিবাচক বিশেষ্যর মধ্যে ফেলবো অপশন অনুযায়ী, বা সংজ্ঞাবাচক বিশেষ্য ফেলবো। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 2 নম্বর দেখো, বলছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্যটা বোঝো। বলছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য বলতে বোঝাচ্ছে সবার ওপরে মানুষ সত্য। ভালো করে বোঝো, সবার ওপরে মানুষ সত্য। গাছ মানুষের পরম বন্ধু, এখানে ভুল আছে বানানটা, ঠিক আছে? গাছ মানুষের পরম বন্ধু। আবার বলছে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। জিনিসটা বোঝো। দেখো এর আগে যখন আমরা পড়ছিলাম সেটা কি ছিল? আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য। সেখানে কি ছিল? যে রাম, ভালো করে দেখো, রাম, তারপর ছিল কি শ্যাম, তারপর ছিল কি যদু, ঠিক আছে? এগুলো কি? এগুলো সবাই কিন্তু মানুষ। এরা কি ছিল? সবাই কিন্তু মানুষ। দেখো এইগুলো যে যখন একটা একটা নাম বোঝাচ্ছে, এগুলোকে আমরা কি বলবো? সংজ্ঞাবাচক বিশেষ্য। যখন অনেকগুলো সংজ্ঞাবাচক বিশেষ্য একসঙ্গে যুক্ত হবে তখন সেটা কি হয়ে গেল? আমাদের শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। বোঝা গেল? তখন সেটা হবে আমাদের শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। যেমন দেখো তোমাদেরকে জিজ্ঞেস করি আমি, ফুল কি হবে বলো তো? ফুল, ফুল কি ধরনের নাউন হবে বলো? স্যার শ্রেণীবাচক বা জাতিবাচক? একদম। দেখো তাহলে ফুল হয়ে গেল কিন্তু আমাদের এখানে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। কিন্তু জিনিসটা বোঝো, যদি এই ফুলটা কোন একটা আইডেন্টি করে নাম বলে দিত, কি বলতো? কি ধরো রজনী ফুল, ঠিক আছে? রজনীগন্ধা, ঠিক আছে? মাইক্রোফোন অফ করো। তারপর কি বলছে দেখো, তারপর ধরো আরেকটা নাম দিল কি? গোলাপ। তখন কি হতো বলো? সে সংজ্ঞাবাচক স্যার। তখন সংজ্ঞাবাচক। তাহলে যখন ফুল বলবে তখন হবে আমাদের জাতিবাচক বা শ্রেণীবাচক। কিন্তু যখন বললো যে গোলাপ, রজনীগন্ধা, ঠিক আছে, শিউলি, তখন সেটা হয়ে যাবে আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য। ক্লিয়ার সবার জিনিসটা? দেখো বলছে কি, দেখো, যে বিশেষ্য দ্বারা একই ধরনের বা একই গোত্রের সকল ব্যক্তি, স্থান, প্রাণী ইত্যাদি নাম বোঝানো হয় তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা তাকে বলবো কি? যে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। আবার জিনিসটা বোঝো, যে বিশেষ্য দ্বারা একই ধরনের বা একই গোত্রের সকল ব্যক্তি, স্থান, প্রাণী ইত্যাদি নাম বোঝানো হয় তখন তাকে আমরা কি বলবো? শ্রেণীবাচক বিশেষ্য। যেমন এখানে আরো একটা উদাহরণ দিয়েছি, দেখো ভালো করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে, আমরা দেখব যে মানুষ বললে কোন নির্দিষ্ট মানুষ না বুঝিয়ে পৃথিবীর সকল মানুষকে বোঝায়, তাই তো? তাহলে মানুষ বলতে কি এখানে রাম, শ্যাম, যদু, মধু কাউকে কি পার্টিকুলার বোঝাচ্ছে? একদমই না। তাহলে এখানে মানুষ বলতে কিন্তু পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানে মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে। আবার দেখো পাখি বললে কোন একটি পাখি, দেখো আবার বলছি, দেখো পাখি, যদি পাখি বলি তাহলে কিন্তু একটা পাখিকে বোঝাচ্ছে না, মানে পৃথিবীতে যতগুলো পাখি আছে পুরো পাখি জাতিটাকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি ঈগল তখন সংজ্ঞাবাচক হয়ে যাবে। আমি যদি বলি টিয়া পাখি সংজ্ঞাবাচক হয়ে যাবে। আমি যদি বলি ময়ূর তখন কিন্তু সংজ্ঞাবাচক হয়ে যাবে। কারণ এগুলো কি? এগুলো সবই কিন্তু পাখির আন্ডারে পড়ছে। বোঝা গেল? তখন এগুলো সবই কিন্তু পাখির আন্ডারে পড়ছে। এই জিনিসটা ভালো করে মনে রেখো। ধরো আমি বললাম যে কুকুর, ভালো একটা আরো একটা উদাহরণ দেখো। কুকুর, কুকুর হলো বিশ্বস্ত প্রাণী। এই কুকুরটা কোন কোন কি হবে বলো? কুকুর বিশ্বস্ত প্রাণী, কুকুর কি হবে? শ্রেণীবাচক বা জাতিবাচক। কেন হবে সংজ্ঞাবাচক? জাতিবাচক বা শ্রেণীবাচক। এটা জাতিবাচক হবে, কারণ দেখো কোন নির্দিষ্ট কুকুর কি বোঝাচ্ছি? কয়েকটা কুকুরের নাম বলো, কালকে আমার পেট ব্যাচের ক্লাসের স্টুডেন্টের ভালো নাম। শ্রেণীবাচক তারা কিন্তু অনেক নাম বা জাতিবাচক হবে। স্যার জাতিবাচক হবে। শ্রেণীবাচক। হ্যাঁ
শ্রেণীবাচক বা জাতিবাচক? দেখো, তাহলে এখানে আমরা কি বললাম যে কুকুর হয়ে গেল কি, কুকুর হয়ে গেল আমাদের শ্রেণীবাচক বা জাতিবাচক। ওকে, যেমন দেখো ঘোড়া, যদি বলি ঘোড়া, ঘোড়াটা কি হয় বলো? শ্রেণীবাচক বা জাতি একদম, তাহলে বুঝতে পেরেছো? জাতিবাচক। হ্যাঁ, এগুলো যেন পরীক্ষায় ভুল করো না। যেমন দেখো মাছ, মাছ বলতে তো বিভিন্ন মাছ হতে পারে, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ। তাহলে রুই মাছ যখন বলবে তখন সেটা হয়ে যাবে কি আমাদের জাতিবাচক, সরি সংজ্ঞাবাচক। কিন্তু যখন মাছ বলবে তখন হবে আমাদের জাতিবাচক। জিনিসটা বুঝতে পেরেছো? স্যার বলো। মানুষ বললে সমস্ত মানুষ জাতিকে বোঝাচ্ছে, হ্যাঁ, কিন্তু মানুষ যদি যদি বলে ভারতীয় তাহলে বলে সমস্ত মানুষ জাতিকে বোঝাচ্ছে, তাই সেটা হয়ে যাবে আমাদের কি জাতিবাচক। কিন্তু রাম শ্যাম যদু মধু যখন বলবে, স্যার নির্দিষ্ট যদি নাম ভারতীয় বলে, তখন সংজ্ঞাবাচক হবে। হ্যাঁ ঠিক, কিন্তু ভারতীয় বলে। ওকে। দেখো এবার বলছে একই রকম ভাবে মাছ, গাছ, পশু, পাখি, গরু, ঘোড়া, বাঘ, হিন্দু, জৈন, মুসলিম সবই কিন্তু আমাদের জাতিবাচকের মধ্যে পড়ছে। ওকে, আর এই জাতিবাচককে আমরা ইংরেজিতে কি বলবো? দেখো, জাতিবাচককে ইংরেজিতে আমরা বলবো কি কমন নাউন। কি বলবো? এই জাতিবাচককে আমরা ইংরেজিতে বলবো কি কমন নাউন। ওকে, দেখো মনে রেখো, কি মনে রেখো? দেখো বলছে মানুষ বললে জাতিবাচক বিশেষ্য হবে, কিন্তু দেবজিৎ তো একজন ব্যক্তির নাম দেবজিৎ, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে এটা কি সংজ্ঞাবাচক বিশেষ্য। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য ক্লিয়ার হচ্ছে সবার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে স্যার। ওকে, চলো আনসার করো। জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? চলো আনসার করো। জাতিবাচক বিশেষ্য কোনটি হবে? আনসার করো, মেসেজ বক্সে লেখো, মেসেজে লেখো, কেউ ভয়েস এসএমএস করো না, কারণ ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো। ওকে, একদম। তাহলে জাতিবাচক বিশেষ্য কোনটি হবে? দেখো আকাশ, আকাশ কি হবে? আকাশ আমাদের সংজ্ঞাবাচক। নদী, নদীটা হবে আমাদের এখানে জাতিবাচক, তাই তো? কারণ নদী বলতে গঙ্গা বোঝায়, পদ্মা বোঝায়, যমুনা, ভাগীরথী সমস্ত নদীকে বোঝায়। আর যখন পদ্মা বলবে সেটা হবে সংজ্ঞাবাচক, হিমালয় হবে আমাদের সংজ্ঞাবাচক। ক্লিয়ার? তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য? বলছে বাহিনী, আকাশ, ফুল, পরিবার। কি হবে অ্যান্সার? বলো আনসার গুলো। একদম সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে একটা কথা বলি, তো তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে প্রাইমারি টেটের জন্য। তো অনেকে হয়তো বাইরে থেকে ক্লাস করছো, আমাদের ক্লাস করনি। যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, ঠিক আছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও আমাদের ক্লাসে, রেগুলার ক্লাস, লাইভ ক্লাস তোমরা এইভাবেই ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিংও পেয়ে যাবে। তো নাম্বারটা একটু নোট করে রেখো যারা অ্যাডমিশন নিতে চাইছো, 9647300217। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করিও, তাহলে কিন্তু পুরো ডিটেলস তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, যারা ক্লাসে জয়েন করতে চাও। ঠিক আছে, কারণ রেগুলার তো ফ্রি ক্লাস দিতে পারবো না। স্যার বলছিলাম যে গুগল মিটেই ক্লাস হবে নাকি? না, গুগল মিট না, আরো ভালো অ্যাপস রয়েছে আমাদের, ওই অ্যাপসে ক্লাস হবে। ঠিক আছে, গুগল মিটস না, ক্লাসের জন্য অ্যাপস রয়েছে, অ্যাপসে ক্লাস হবে আরো ভালো, এর থেকে আরো ভালো বেটার পারফরমেন্স পাবে। ওখানে অনলাইনে মক টেস্ট দিতে পারবে, ওখানে পিডিএফ পাবে, নোটস পাবে, ক্লাস পাবে, সব। ঠিক আছে, রেগুলার তো আমি ফ্রি ক্লাস তোমাদের দিতে পারবো না, মাঝে মধ্যে একটা করে দিই তোমাদের। চলো নেক্সট দেখো, মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। স্যার বলছিলাম ওটা বাহিনীটা কেন হবে না? বলো বলো। স্যার বলছিলাম আগের কোশ্চেনে বাহিনীটা কেন হবে না, ওটা বলছি। বাহিনীটা সমষ্টিবাচক হবে,
আমি সেটা বলে দেবো। বাহিনী স্যার নাম্বারটা আরেকবার বলবেন তো, বলো। নাম্বার স্যার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলবেন। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো। দেখো, দেখতে পাচ্ছ সবাই? কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো, 9647300217। তোমাদেরকে একটা কথাই বলি, 82তে পাস তোমাদের, তোমরা জানো যারা কাস্ট ক্যাটাগরিতে, আর যারা জেনারেল 90 পাস। একটা কথা বলি, ভুল প্রস্তুতিতে নিয়ে 80 পেয়ে 2000 টাকা খরচা করে কোশ্চেন বাংলা না করে তোমরা কিন্তু একটু খরচা করে পড়াশোনা করো, ভালো নাম্বার পাস করো। বলো, কেউ কিছু বলছো? স্যার বলছিলাম যদি ক্লাসটা যদি না করতে পারি তাহলে কি পিডিএফ গুলো পরে আপনি রেকর্ডিং ক্লাস পেয়ে যাবা। তুমি যদি লাইভ ক্লাসে জয়েন না করতে পারো, রেকর্ডিং ক্লাস তুমি দেখতে পাবা, কারণ আমাদের আপনি কি প্রত্যেকটা স্যার ক্লাস রেকর্ডিং হয়। হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবেন? না, অ্যাপস রয়েছে, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে পেয়ে যাওয়া। ঠিক আছে, ক্লাসের পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, অ্যাপস রয়েছে, অ্যাপসে তুমি এখন কন্টাক্ট নাম্বারটা লিখে রাখো। কন্টাক্ট নাম্বারটা এখন লিখে রাখো, ক্লাসের পরে আমাকে মেসেজ করবে, ফোন করবে, তখন আরো ডিটেলসে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এখন ক্লাসটা করে নি, কন্টাক্ট নাম্বারটা লিখে রাখো। চলো, এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য। দেখো, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলছে? দেখো, ওই আমাদের ছেলের দল, জিনিসটা বোঝো তো। দেখো, রাম ছিল কি? রাম ছিল একটা ছেলে। ভালো করে বোঝো, রাম ছিল ছেলে। এবার ছেলে থেকে হয়ে গেল কি? অনেকগুলো ছেলে মিলে হয়ে গেল কি? ছেলের দল। ভালো করে বোঝো জিনিসটা। এবার হয়ে গেল কি? ছেলের দল। তাহলে রাম ছিল একজন ব্যক্তি, ছেলে ছিল কি? অনেকগুলো মানে জিনিস নিয়ে হয়ে গেল ছেলে। কারণ একজনকে তো বোঝাচ্ছে না, সে রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, বিভিন্ন হতে পারে। আবার জিনিসটা দেখো, এখানে ছেলের দল, এই ছেলের দলটা কি? অনেকগুলো জিনিস নিয়ে হয়ে গেল কি? ছেলের দল। আর একটা জিনিস এখানে ভালো করে মনে রেখো, সংজ্ঞাবাচক বিশেষ্য বা যেটাকে আমরা বলি প্রপার নাউন, তার কিন্তু কি হয় না? বচন হয় না। কি হয় না? তার কখনো বচন হয় না। ভালো করে মনে রেখো, কি বললাম? সংজ্ঞাবাচক বিশেষ্য সবসময় সিঙ্গুলার। সংজ্ঞাবাচক বিশেষ্য সবসময় সিঙ্গুলার, এটা কখনো আমরা প্লুরাল করতে পারবো না। কিন্তু কমন নাউন, যেটাকে আমরা বলি জাতিবাচক বা শ্রেণীবাচক, সেটাকে আমরা প্লুরাল করতে পারি, সিঙ্গুলার প্লুরাল। যেমন ছেলে, ছেলেরা। ঠিক আছে, বালক, বালকেরা। ক্লিয়ার? তারপর দেখো, সমিতিতে চাঁদা দাও। এই যে সমিতি, সমিতিতে কে আছে বলো তো? সমিতিতে রয়েছে রাম, শ্যাম, যদু, মধু রয়েছে। আর এই রাম, শ্যাম, যদু, মধু কে? এরা একটা মানুষ, আর এই মানুষ নিয়ে তৈরি হয়েছে কি? সমিতি। বোঝা গেল? তাহলে এইগুলোকে কি বলবো? এগুলোকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। তারপর নেক্সট দেখো, বলছে, স্যার একটা বলো। বলছিলাম যে আপনি বললেন যে সংজ্ঞাবাচক বিশেষ্যকে ইয়ে করা যায় না, মানে বচন পরিবর্তন করা যায় না। না, যায় না। বলো। তো গোলাপ, গোলাপ তো বললেন সংজ্ঞাবাচক, তো গোলাপগুলি বললেই তো আমার হয়ে গেল বহুবচন। দেখো, হ্যাঁ ঠিকই বলেছো তুমি। ওখানে দেখো, ওরা হচ্ছে কি বলতো, থামো আমি বলি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, হ্যাঁ একদম কারেক্ট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমার ই থাকছে, মানে আমি যেটা ভেবে দেখলাম এখন, যে এখানে কিন্তু দুই রকম হতে পারে। তাহলে পরীক্ষা অপশনে দুই রকমের ঘুরিয়ে দেবে। তুমি একদম ঠিক ধরেছো জায়গাটা। ঠিক আছে, আমি তাহলে একটু আর একটু ক্লিয়ার করে দিই তোমাদের। তুমি একদম ভালো জিনিসটা ধরেছো। দেখো, জিনিসটা বোঝো। তাহলে আর একটু জিনিসটা তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিই। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্যকে আমরা কিন্তু তোমার দুই রকম করতে পারি। কি রকম করতে পারি? মানে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন তুমি ঠিকই বলেছো, রাম। রাম কি? অবশ্যই একটা নাউন বোঝাচ্ছে, সেটা কিন্তু আমরা কখনো প্লুরাল করতে পারি না। রামগুলো কখনো করতে পারি না। সূর্য, সূর্যগুলো মানে কখনো করতে পারি না। কিন্তু জিনিসটা বোঝো, এখানে যেমন বলছে যে গোলাপ, ঠিক আছে, এই গোলাপটা কিন্তু আমরা প্লুরাল করতে পারছি, কারণ দেখো গোলাপগুলো, আমরা বলি যে গোলাপগুলো দাও আমাকে। হ্যাঁ, এটা করা যায়। ঠিক আছে, এখানেও করা যাচ্ছে, কিন্তু এটা সম্ভবত তোমার তাহলে বাংলা আসছে না। জিনিসটা আসছে না। ওটা হয়তো তাহলে তোমার বেসিক্যালি, 1 মিনিট দাঁড়াও। প্রপার নাউন,
হ্যাঁ, যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার কি বলতো, সম্ভবত এটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। মানে যেটা আমরা মানে ধরো কোনো মানে ব্যক্তিবাচক বিশেষ্যকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বলি, ব্যক্তিবাচক বিশেষ্যকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বলছি। যখন ধরো সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে কোনো ব্যক্তির নাম বোঝাবে তখন সেগুলোকে আমরা কি করতে পারবো না, প্লুরাল করতে পারবো না। কিন্তু আদারওয়াইজ যেগুলো বস্তুবাচক সেগুলো আমরা অবশ্যই করতে পারবো। যেমন হচ্ছে গোলাপ, গোলাপ তো একটা বস্তুবাচক। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, গোলাপটা তো বস্তুবাচক বিশেষ্য, এটা প্রপার নাউনের মধ্যে পড়ছে, কিন্তু এগুলো আমরা কিন্তু করতে পারছি। কিন্তু যখন ব্যক্তিবাচক কোনো ব্যক্তির নাম বোঝাবে তখন সেটা আমরা করতে পারবো না। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30 তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, দেখো এখানে একটা জিনিস বোঝো, বলছে বিজয়ী সেনাদল রাজনীতিতে ফিরেছে। বলছে দেখো বিজয়ী সেনাদল রাজনীতিতে ফিরেছে। দেখো সেনাদল, দেখো একটা সেনা কিন্তু নেই এখানে, কিন্তু অনেকগুলো সেনা আছে। মানে অনেকগুলো সেনা নিয়ে যখন একটা দল তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো সেনাদল। এটা কিন্তু আমাদের ইংরেজিতে খুব পরীক্ষা আসে, ইংরেজিতে খুবই পরীক্ষা আসে কালেকটিভ নাউন। ঠিক আছে, যেমন ধরো বললো যে মাছের কালেকটিভ নাউন কি, ভেড়ার কালেকটিভ নাউন কি, মৌমাছির কালেকটিভ নাউন কি, এগুলো কিন্তু ইংরেজিতে আমরা পড়বো। এগুলো কিন্তু পরীক্ষা খুবই জিজ্ঞেস করে, খুবই আসে, খুবই আসে, এটা কিন্তু মাথায় রেখো। তারপর দেখো এখানে বলছে যে বিশেষ্য দ্বারা কোনো সমষ্টির নাম বোঝায় তাকে কি বলছে, সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ কি বলছে দেখো, যে বিশেষ্যের দ্বারা কোনো সমষ্টির নাম মানে কোনো একটা সমষ্টিকে বোঝাবে তাকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। যেমন দেখো কি কি হতে পারে, এইগুলো মনে রাখবে পরীক্ষায়। ঠিক আছে, এইগুলো যদি থাকে তাহলে তোমরা অনায়াসে আন্দাজে করতে পারবে যে এগুলো সমষ্টিবাচক। যেমন দল, পাল, সভা, সমিতি, গোষ্ঠী, পরিবার, বাহিনী। তুমি বললে না এর আগে যে স্যার বাহিনীটা কি হলো, পেয়েছো, বাহিনীটা হচ্ছে সমষ্টিবাচক। তারপরে সমাজ, তারপর যে গণ, জাতি, বৃন্দ, গুচ্ছ, ঝাঁক, গোছা, তারপর আটি, সারি। ঠিক আছে, তারপর চলে আসো পঙ্গক্তি, ডর্জন, জোড়া, সংসদ। এই যে নামগুলো, এই নামগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করবে। এই নামগুলো যদি কোনো থাকে, ঠিক আছে, কোনো ধরো মানে জাতিবাচক পদের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু আমরা সমষ্টিবাচক বলবো। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? বলো, কারো ডাউট থাকলে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার সবার? দেখো এবার জিনিসটা বোঝো, বলছে ইংরেজিতে একে কি বলা হয়, ইংরেজিতে একে বলা হয় কি কালেকটিভ নাউন। এটাকে ইংরেজিতে কি বলা হয়, এটাকে বলা হয় ইংরেজিতে কালেকটিভ নাউন বলা হয়। এবার কি আমাদেরকে মনে রাখতে হয় সেই জিনিসটা বুঝে নাও। বলছে ধরো নবম শ্রেণীতে তোমার 30 জন ছাত্র আছে। ঠিক আছে, প্রত্যেককে যখন নিজ নিজ নামে ডাকা হবে, রাম, শ্যাম, যদু, মধু, এগুলো কি, এগুলো আমরা সংজ্ঞাবাচক পড়লাম বা ব্যক্তিবাচক পড়লাম। কিন্তু যখন আমি বলবো যে ছাত্র বা ছাত্রী, সেটা কি হবে বলতো? ছাত্র বা ছাত্রীকে আমরা কি বলবো? সমষ্টিবাচক না, কেন জাতিবাচক, বলবো? ছাত্র ছাত্রীকে আমরা সমষ্টিবাচক বলবো না, ছাত্র ছাত্রীকে আমরা বলবো জাতিবাচক।
যখন আমরা কি বলবো শ্রেণী, ভালো করে বোঝো, নবম শ্রেণী, দশম শ্রেণী, এই যে শ্রেণীটা উল্লেখ করছি, সেখানে কি একটা ছাত্র থাকছে না অনেকগুলো ছাত্র থাকছে বলো? আচ্ছা, অনেকগুলো অনেকগুলো। অনেকগুলো। তখন সেটা হবে কালেক্টিভ নাউন। জিনিসটা বুঝতে হবে। তাহলে রাম, শ্যাম, যদু, মধু এগুলো হচ্ছে প্রপার নাউন। কিন্তু এই প্রপার নাউন গুলোকে যখন আমরা বলবো কি যে ছাত্র বা ছাত্রী, তখন সেটা হয়ে যাবে কি আমাদের কমন নাউন। আর যখন আমরা বলবো কি শ্রেণী বা গুড মর্নিং ক্লাস, গুড মর্নিং শ্রেণী, তখন আমরা সেটাকে বলবো কি কালেক্টিভ নাউন বা সমষ্টিবাচক। বোঝা গেল? দেখো ওকে স্যার। 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার বলছে নিচের কোনগুলি সমষ্টি বিশেষের উদাহরণ বলো। নিচের কোনটি সমষ্টি বিশেষের উদাহরণ? বলছে পরিবার, মিছিল, নদী, সাগর, সঞ্চিতা ও ইত্তেকাব, আকাশ ও বই। আনসার করো। প্রথমটা স্যার। একদম পরিবার মিছিল। একদম সঠিক। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, যে পরিবার এবং মিছিল এগুলোকে আমরা কি বলবো? সমষ্টিবাচক বিশেষের উদাহরণ। ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসবে। এগুলো একটু যদি বুঝে নাও, পরীক্ষায় যাই প্রশ্ন আসবে, মানে একটা পরীক্ষার প্রশ্ন ছুটবে না তোমাদের। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যটা কি দেখো? বলছে মেয়েটির বুদ্ধি চমৎকার। বলছে মেয়েটির বুদ্ধি হচ্ছে চমৎকার। এই যে বুদ্ধি, এটা একটা মেয়ের গুণ বোঝাচ্ছে। আবার দেখো তাজমহলের সৌন্দর্য, ক্ষমা, তাহলে এগুলো কি? এগুলো একটা গুণ। অর্থাৎ এখানে বলছে যে যে বিশেষ্যের দ্বারা কোনো গুণ, ধর্ম, বৈশিষ্ট্য ইত্যাদির নাম বোঝানো হয় তাকে কি বলবো আমরা? গুণবাচক। তাহলে গুণবাচকটা কি? কোনো বিশেষ্যের, কেউ কিছু বলছো? দেখো বলছে যে বিশেষের দ্বারা কোনো গুণ, ধর্ম এবং তার বৈশিষ্ট্যকে বোঝায় তাকে আমরা কি বলবো? গুণবাচক বিশেষ্য বলবো। যেমন আমরা দেখে নিই, যেমন এখানে দেখো বলছে বুদ্ধি, ভয়, ক্ষমা, মমতা, স্নেহ, লজ্জা, ঘৃণা, হিংসা, করুণা, ক্রোধ, প্রেম, ভালোবাসা, আনন্দ, দুঃখ, শোক, শান্তি, আদর্শ, নীতি, এগুলো সবই কিন্তু আমাদের কি গুণবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। ওকে স্যার তাহলে তো অপশন ক হবে, তাই তো? অপশন ক মানে কোনটা গো? যে উদাহরণ দিলেন, মানে ওই বুদ্ধি আছে। আচ্ছা, আরে না রে, এইগুলো এটা কোশ্চেন না, এটা হচ্ছে মানে উদাহরণ। এটাও গুণবাচক বিশেষ্য, এটাও গুণবাচক বিশেষ্য, এটাও গুণবাচক বিশেষ্য। এই তিনটে হচ্ছে এক্সাম্পল, এটা কোশ্চেন না। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার কোশ্চেন দেবো তোমাদের। আচ্ছা আচ্ছা। এগুলোকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ওকে, ইংরেজিতে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। চলো এবার এটা হচ্ছে কোশ্চেন, এবার আনসার করো। বলছে গুণবাচক বিশেষ্য কোনটি? সততা, সাগর, বাহিনী আর ভোজন। কি হবে এটা আনসার? তো অপশন ক। সততা। মাইক্রোফোনটা অন করবা না, শোনো মেসেজে আনসার করো, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে তো। যদি কোনো দিকে বুঝতে না পারো তখন মাইক্রোফোন অন করবা, আর আদারওয়াইজ একটু মেসেজ আনসার করো। আমি সবার মেসেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে, কারণ সবাই যদি কথা বলো তাহলে একদম জ্ঞান জাম হয়ে যাবে। দেখো বলছে, তাহলে এখানে সঠিক আনসার পেলাম কি আমাদের সততা বা অনেস্টি। ঠিক আছে, এটা কি পেলাম আমরা? অনেস্টি। কিন্তু আমরা বলি না একটা কথা, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, আমরা কথায় মাথায় বলি। তাহলে এই অনেস্টি হচ্ছে কি একটি গুণবাচক বিশেষ্য। ক্লিয়ার? চলো এবার যেটা আমরা পড়বো সেটা থেকে ভাববাচক বিশেষ্য। এই স্যার গুণবাচক ভোজনটা বিশেষ্য কি? বলো। ভোজনটা কি স্যার? পড়াবো, একটু ধৈর্য ধরো। ভোজনটা কি? ভোজনটা আমাদের কাজ বোঝাচ্ছে না, তাহলে ক্রিয়াবাচক বিশেষণ হবে। আচ্ছা। ওগুলো পড়তে হবে আমাদের, সব আছে। ঠিক আছে, দেখো ভোজনটা কি? খাওয়া, খাওয়াটা কি একটা কাজ? তো এটা হবে আমাদের কর্মবাচক বিশেষ্য, যেটা আমরা পড়বো পরে, বা ক্রিয়াবাচক বিশেষ্য। দেখো এই ভাববাচক বিশেষ্যটা কি? এই ভাববাচক বিশেষ্যটা কিন্তু একটা গুণবাচক বিশেষ্যের আন্ডারে পড়ছে। ঠিক আছে, ভাববাচক বিশেষ্যটা এক প্রকারের গুণবাচক বিশেষ্য, অর্থাৎ মনের ভাব বোঝাবে। কি বলছে দেখো? আনন্দ, বেদনা, সরলতা, ক্রোধ,
এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা কি বলবো? ভাববাচক বিশেষ্য বলতে পারি, বা আমরা অন্য নামে বলতে পারি কি, যে এগুলোকেও আমরা কি বলতে পারি, যে গুণবাচক বিশেষ্য। কারণ গুণবাচক বিশেষ্যর একটি অন্যতম ভাগ হলো কি ভাববাচক বিশেষ্য। ঠিক আছে, অর্থাৎ বলছে যে বিশেষ্যের দ্বারা কোনো বিমূর্ত ভাবের নাম বোঝায় তাকে আমরা কি বলবো? ভাববাচক বিশেষ্য। যেমন দেখো আরো কিছু উদাহরণ দেখো, এখানে বলছে কি, বলছে সততা, আনন্দ, সুখ, বেদনা, এগুলো সবই কিন্তু মনের এক একটা ভাব। সরলতা, নৈরাশ্য, যেটা আমি তোমাদেরকে বললাম, এগুলো হচ্ছে গুণবাচক। আর গুণবাচকের একটা ভাগ হচ্ছে কি ভাববাচক। তাই এগুলো গুণবাচকও বলতে পারি বা ভাববাচকও বলতে পারি। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে গুণবাচক হবে না ভাববাচক হবে, আনন্দটা বলতো, আনন্দটা গুণবাচক করবো না ভাববাচক করবো? যদি পরীক্ষা অপশনে দিল, যে অপশন এ দিল ধরো গুণবাচক, অপশন এ দিল গুণবাচক, অপশন বি দিল ভাববাচক, কি করবে বলো? স্যার ভাববাচক। হ্যাঁ স্যার ভাববাচক। হ্যাঁ, বুঝতে পেরেছো? যদি ধরো অপশনে ধরো ভাববাচক অপশনে নাই, তখন কিন্তু তোমরা কিন্তু গুণবাচক করবে। বুঝতে পেরেছো জিনিসটা? যখন আইডেন্টিটি মানে মানে নির্দিষ্ট করে বলে দেবে তখন কিন্তু সেটাই আনসার করবে, আদারওয়াইজ কিন্তু করো না। না হলে সেই কোর্টে তোমরা সেই বলবে যে প্রশ্ন ভুল মামলা হয়েছে, এগুলো নাম্বার দেয় না। যেমন দেখো তোমাদের 2022 সালে একটা কোশ্চেন ছিল যে কার্বন মনোক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। কার্বন মনোক্সাইড হালকা গ্রিন হাউস গ্যাস, মানে ওগুলো পড়ে না, ওকে গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমি ধরবো না। যেহেতু অপশনে নাইট্রোজেন ডাই অক্সাইড আছে বা নাইট্রাস অক্সাইড আছে, তাই ওটাকে আমাকে নিতে হবে, যেটা পাওয়ারফুল অপশন সেটাকে নিতে হবে। তুমি দুর্বলটা কেন নিয়ে মারামারি করছো? এই কথা সব মাথায় রাখতে হবে, কখনো দ্বন্দ্বের মধ্যে কিন্তু যাবে না পরীক্ষায়। কারণ একটা কথা বলে রাখি, ফার্স্ট চান্সে পরীক্ষা পাস করলে মানে পাস করে গেলে, কোর্টে একবার ঝুলে গেলে মানে কি বুঝতে পারছো? কোর্টে ঝুলে গেলে মানে যে কবে নাম্বার বাড়বে সেটা নয়। এই যে 2023 সালে তোমাদের আনসার কি পাবলিশ হয়েছে, এবার তোমরা চ্যালেঞ্জ করছো, সে চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আবার তোমাদের রিভিশন আনসার কি দেবে? পর্ষদ রিভিশন দিল, 2 নম্বরও বাড়তে পারে, 3 নম্বরও বাড়তে পারে বা 5 নম্বরও বাড়তে পারে। যে নাম্বারটাই বাড়ুক না কেন, তোমরা যদি পাস করে যাও পাস করে গেলে, আর যদি পাস না করো তাহলে কোর্টে কেস করবে, চললো কেস। এই যে কবে পাস করবে তার কোনো আর চিন্তা নেই। তাই কখনো ভুল করে পরীক্ষাতে মানে করবে না, যেটা স্ট্রং পয়েন্ট সেটাকে আনসার করার চেষ্টা করবে, যে এটা কেন হবে না। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলি, যেন হর্টিকালচার, ঠিক আছে, তোমরা অনেকেই কেস করেছো 22-এ। দেখো হর্টিকালচার বলতে কি বোঝায়? হর্টিকালচার বলতে বোঝায় শাক সবজি ফল মূলের চাষাবাদকে, ঠিক আছে? ঠিক আছে, এগুলোকে বলছে হর্টিকালচার। আর যেগুলো আমাদের চা কফি এগুলোকে কি বলে? বাগিচা কৃষি বলা হয়। এগুলোকে আমরা ফেলবো না এর মধ্যে, কিন্তু অনেক বইয়ে তোমরা হর্টিকালচারের মধ্যে কিন্তু তোমার চা কফি দেয়, অনেক বই আছে, কিন্তু সেটা স্ট্রং পয়েন্ট না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক বইয়ে লেখা থাকে, কিন্তু সেটা সেই জায়গাটা ছবি তুলে তুমি পোস্ট করে দিলে পর্ষদকে, এটা মানবে না পর্ষদ। ইন জেনারেল যেটা সেটা তোমাকে দেখতে হবে, এটা কিন্তু ভালো করে মনে রেখো। এইগুলো ভুল করবে না পরীক্ষায়। চলো এটা করো, এই আনসারটা করো। বলছে পদ্মা, মেঘনা, যমুনা কোন জাতীয় বিশেষ্য বলো? সংজ্ঞাবাচক, গুণবাচক, সুবাচক আর সমষ্টিবাচক। আনসার করো। পদ্মা, মেঘনা, যমুনা কোন কি হবে বলো? একদম কারেক্ট। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা হবে আমাদের কি? অবশ্যই অপশন নাম্বার এ, সংজ্ঞাবাচক বিশেষ্য। ক্লিয়ার? অবশ্যই সংজ্ঞাবাচক বিশেষ্য হবে, কারেক্ট। না কে বলছো সমষ্টিবাচক? সংজ্ঞাবাচক হবে। ওকে চলো চলো এটা করো। বলছে সমিতি, ঝাঁক, বছর কোন পদের উদাহরণ? সমিতি, ঝাঁক, বছর এগুলো কোন পদের উদাহরণ? গুণবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য, ভাব ভাব এবং সমষ্টিবাচক। কি হবে আনসার? একদম প্রত্যেকে সঠিক। উদয়, লক্ষ্মী, মাসিরুল, সাইদুর রহমান প্রত্যেকে সঠিক, প্রত্যেকে সঠিক আনসার, প্রত্যেকের শুভম প্রত্যেকে সঠিক বলেছো। ওকে আমি প্রত্যেকের আনসার দেখতে পাচ্ছি। সুরমা গুড। তাহলে এখানে সবাই সঠিক বলেছো, অপশন নাম্বার ডি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। বোঝা গেল?
তাহলে এগুলো হবে কি আমাদের সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। ওকে, চলো নেক্সট দেখবো আমরা কি অবস্থাবাচক বিশেষ্য। দেখো নেক্সট যেটা আমরা পড়বো সেটা কি বলবো আমরা, অবস্থাবাচক বিশেষ্য। কোনটা? দেখো শৈশবকাল, আমাদের জীবনের একটা অবস্থান বোঝাচ্ছে শৈশবকাল। তাহলে দারিদ্র, দারিদ্র কি একটা অবস্থান বোঝাচ্ছে, স্ট্যাটাস বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। তারপর দেখো বলছে যৌবন, যৌবনটা কি মানুষের একটা অবস্থান, তাই তো? যৌবনকাল মানে বার্ধক্যকাল, শৈশবকাল, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা অবস্থান বোঝাচ্ছে। তাই এগুলোকে আমরা কি বলবো, অবস্থানবাচক বিশেষ্য। দেখো কি বলা হয়েছে, যে বিশেষ্যের দ্বারা কোনো অবস্থা বা পরিস্থিতির নাম বোঝানো হয় তাকে কি বলে, অবস্থাবাচক বিশেষ্য। কি বললাম, যে বিশেষ্য দ্বারা, যে বিশেষ্য দ্বারা কোনো অবস্থা বা পরিস্থিতির নাম বোঝানো হয় তাকে কি বলছে, অবস্থাবাচক বিশেষ্য। উদাহরণগুলো দেখো, উদাহরণ বলছে কি দেখো, শৈশব, যৌবন, বার্ধক্য, দারিদ্র, রাত্রি, সকাল, মৃত্যু, কষ্ট, বিপদ, সংকট, রোগ, জ্বালা, যন্ত্রণা, শান্তি, নৈরাজ্য, গোলমাল, হট্টগোল, এগুলো সবই কিন্তু অবস্থান বোঝাচ্ছে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু অবস্থান বোঝাচ্ছে। তাই এগুলোকে আমরা কি বলবো, অবস্থানবাচক বিশেষ্য। দেখো এই অবস্থান বিশেষ্যকে আমরা ইংরেজিতে কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। কারণ আমরা ইংরেজিতে 5 প্রকারের নাউন জানি। কয় প্রকার নাউন? 5 প্রকার। কি কি বলতো? একটা হচ্ছে কি প্রপার নাউন, তাই তো? 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে কি কমন নাউন। 3 নাম্বারটা কি বলো, 3 নাম্বার হচ্ছে কি কালেকটিভ নাউন। ঠিক আছে, আর 4 নাম্বারটা কি বলতো, 4 নাম্বারটা বলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর 5 নাম্বারটা কি বলতো, 5 নাম্বারটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাই তো? আমরা কিন্তু 5 প্রকারের নাউন পেলাম ইংরেজিতে। তাহলে 5 প্রকারের নাউন রয়েছে। এবার যে অবস্থানবাচক তাহলে কার মধ্যে পড়বে, এই অবস্থানবাচক পড়বে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বা ওই যে গুণবাচক নাউনের মধ্যে কিন্তু এটা পড়ে যাচ্ছে। বোঝা গেল জিনিসটা কি বললাম, ভালো করে বোঝো। এই অবস্থানবাচকটাই কিন্তু আমরা এই মানে গুণবাচকের মধ্যে ফেলবো, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই পড়ছে। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে একটা বড় জিনিস, এর ভাগ রয়েছে ভাববাচক, অবস্থানবাচক। জিনিসটা ক্লিয়ার? দেখো এখানে আমি লিখে দিয়েছি, দেখো মনে রেখো বলে লিখে দিয়েছি। দেখো বলছে ভাববাচক, গুণবাচক এবং অবস্থাবাচক এই 3 প্রকার বিশেষ্যকে অনেকেই ভাববাচক শ্রেণীতে ফেলতে চান। ভালো করে বোঝো, এটাকে আমরা ভাববাচক বলতে পারি, ভাববাচক, গুণবাচক এবং অবস্থাবাচক। এই 3টে প্রকারকে আমরা ভাববাচকের মধ্যে ফেলতে চাই। কারণ 3টেই হচ্ছে কি বিমূর্ত কল্পনা। কারণ ভাবটা কি মানুষের কল্পনা। ইংরেজিতে যেটাকে বলছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এত জটিল ভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন দেবে না, এত ভাগ তোমাদের উল্লেখ করে দেবে না, জাস্ট পড়ানোর জন্য তোমাদেরকে উল্লেখ করলাম। কিন্তু তোমাদের দেবে গুণবাচক বা ভাববাচক, যে কোনো একটাই অপশনে দেবে। দেখো এই কোশ্চেন আনসার করো। বলছে মানুষ, গরু শব্দগুলো বিশেষের কোন শ্রেণীর উদাহরণ? জাতিবাচক, সমষ্টিবাচক, নামবাচক আর ক্রিয়াবাচক। আনসার করো। একদম। তাহলে এখানে কি হবে আমাদের, এটা হবে আমাদের মানুষ, গরু, এগুলো কিন্তু আমাদের অপশন নাম্বার এ, অর্থাৎ জাতিবাচক বিশেষের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমাদের জাতিবাচক বিশেষের মধ্যে পড়ছে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষের উদাহরণ? বলছে আকাশ, লবণ, গীতাঞ্জলি, মিছিল। কি হবে অ্যান্সার? একদম সুষমা, পলাশ, আলমগীর, পারভিন, গুড, একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? সঠিক আনসার অপশন নাম্বার ডি, মিছিল। কি হবে আনসার? অপশন নাম্বার ডি হবে মিছিল। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে আপন ভালো পাগলাও বোঝে। কি বলছে? আপন ভালো পাগলাও বোঝে। এখানে ভালো কোনটি পদ? আপন ভালো পাগলাও বোঝে, এখানে ভালো কোন ধরনের পদ? বিশেষ্য, যোজক, অনুসর্গ ও সর্বনাম। কি হবে বলে ফেলো।
আপন ভালো পাগলাও বোঝে, কি হবে অ্যান্সার? একদম সঠিক আনসার। এখানে ভালোটা কি, ভালোটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ, তাহলে এটা হবে কি আমাদের বিশেষ্য পদ বা গুণবাচক বিশেষ্যর মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের কারেক্ট। ওকে, ধরো আমি একটা বাক্য লিখলাম, ধরো এটা বলো, রাম ভালো ছেলে। ঠিক আছে, রাম ভালো ছেলে। এবার দেখো এই ভালোর তলায় দাগ আছে, বলো এই ভালোটা কি হবে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কি হবে বলো? রাম ভালো ছেলে, এটা কি হবে বলো? দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। একদম আলমগীর ঠিক বলেছো, অ্যাডজেক্টিভ, বাকি গুড। তাহলে এখানে কি হবে? এই যে ভালোটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দেখো আপন ভালো, এটা হয়ে গেল কি নাউন। বুঝতে পেরেছো? তাহলে নাউন হতেও পারে একটা কি, আবার অ্যাডজেক্টিভও হতে পারে, জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, স্যার যদি বিশেষণ অপশন থাকতো সেক্ষেত্রে বিশেষণ হতো। কোনটা কোনটা? না না না, কখনোই না। এখানে ভালো করে বোঝো, ভালো করে জিনিসটা বোঝো, কখনোই না। ধরো এই প্রশ্নটাই পরীক্ষা দিয়েছে, আপন ভালো পাগলেও চেনে, অপশন এ দিয়েছে বিশেষ্য, অপশন বি ধরো দিয়েছে বিশেষণ। কখনোই বিশেষণ আনসার করবে না, বিশেষ্য, কারণ এটা অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে নাউন। বোঝা গেল? এটা নাউন হিসেবে ব্যবহার করছে। ভালো করে, ভালো ছেলে, ছেলেটা কি, ছেলেটা হচ্ছে নাউন, আর এই ভালোটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তখন কারণ এই ছেলেটাকে মডিফাই করছে কে, ভালো, কিন্তু এই ভালোটা কি, ভালোটা একটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করছে, নাউন। জিনিসটা বুঝতে হবে। ওকে স্যার। মানে স্যার এখানে ভালো ব্যাপারটা ওটা স্যার, মানে ওটা পাগলও বোঝে ওই ভালো জিনিসটা, ওই জন্য হয়তো স্যার নাউন হ্যাঁ, হচ্ছে নাকি? ভালো জিনিসটা পাগলে বোঝে, তাই ভালোটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, এটা নাম, এটা অবস্থার নাম, একটা ভাবের নাম, ভালো। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে কি স্যার এটা অবস্থাবাচক বিশেষ্য? হ্যাঁ, অবশ্য অবস্থাবাচক বিশেষ্য বলতে পারো, ঠিক আছে, বা অবশ্য অবস্থাবাচক বিশেষ্য বলতে পারো, ঠিক। যদি অপশন মানে অপশন আমি বারবার বলছি, বিশেষ্য এরকম দিতে পারে পরীক্ষায়, প্রশ্নটা এরকম, ঠিক আছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম, বা এরকম দিতে পারে যে আপন ভালো পাগলও চেনে, দিতে পারে ধরো সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, অবস্থানবাচক বিশেষ্য, তখন অবস্থাবাচক বিশেষ্য আনসার করবে। অবস্থানবাচক বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য এরকম দেবে না। জিনিসটা বুঝতে পেরেছো? ধরো আরেকটা প্রশ্ন আমি দিলাম, যে আরেকটা প্রশ্ন দিই তোমাদের, বলো এই প্রশ্ন আনসার করো দেখি। দেখো, তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, আমার ধরো আমি একটা বাক্য লিখছি, আমার লাল জামা, আমার লাল জামা আছে, ঠিক আছে, আমার লাল জামা আছে, এই লালটা কি হবে বলো তো? বিশেষণ। অবশ্যই, এটা হয়ে গেল আমার কি অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল কি আমার অ্যাডজেক্টিভ। আবার ধরো বললো যে প্রশ্ন এরকম, যে রক্ত হয় লাল,
এই লালের তলে দেখাচ্ছে কি হবে এবার? লালটা বিশেষ Adjective. কি হয়? স্যার বিশেষ্য হবে কি? এবার এটা হবে নাউন। এবার এটা নাউন, বুঝেছো? যদি বলতো রক্ত লাল, ভালো করে বোঝো জিনিসটা, রক্ত লাল যদি বলতো, ঠিক আছে, সরি, যদি এরকম বাক করে এরকম বলতো লাল রক্ত, ভালো করে দেখো, যদি বলতো রক্ত হয় লাল, যদি না বলে বলতো যে লাল রক্ত, তখন হতো অ্যাডজেক্টিভ। কিন্তু বলছে রক্ত লাল, রক্ত হয় লাল, লালটা কি নাউন, কিন্তু লাল রক্ত যখন বলবে সেটা হবে অ্যাডজেক্টিভ। ভালো করে জিনিসটা বোঝে নাও, হ্যাঁ বুঝতে পেরেছি। ঘুরিয়ে ফেলো না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি? দুটো বাক্যের পার্থক্য মানে তো কিছুই না, পার্থক্যের সেন্সটা একই রকম, কিন্তু বাক্যের গঠনটা আলাদা। দেখো বলছে রক্ত হয় লাল, এই লালটা এখানে নাউন হিসেবে ব্যবহার করছে, কিন্তু লাল রক্ত, দেখো আরেকটা জিনিস বোঝো, দেখো অ্যাডজেক্টিভ আমরা কার আগে ব্যবহার করি? আরেকটা বলো, অ্যাডজেক্টিভ আমরা কার আগে ব্যবহার করি? বলো বলো এবার। বিশেষ্যর আগে। না, নাউনের আগে, হ্যাঁ আমরা Noun-এর আগে। অ্যাডজেক্ট, ভালো করে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করো। আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি কার কার আগে? দেখো এই যে অ্যাডজেক্টিভ কার কার আগে ব্যবহার করছি? নাউন। ব্যবহার করি কার আগে? প্রোনাউনের আগে ব্যবহার করি। আর কার আগে ব্যবহার করি? অ্যাডজেক্টিভের আগেও কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করি, কারণ বিশেষণ বিশেষ্য করি। আরেকটা কি ব্যবহার করি? ভার্বের আগেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, করি কিনা? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। কিন্তু ভালো করে জিনিসটা বোঝো, আর কি থাকে আমাদের ভার্বের পরে? কি থাকে ভার্বের পরে? কি থাকে বলো? ভার্বের পরে সবসময় নাউন থাকে বা প্রোনাউন থাকে, তাই তো? যেমন দেখো আমি ভাত খাবো, বাংলা হচ্ছে খাবো, বাংলায় ধরো আমি বললাম যে আই ইট রাইস, আমি ইংরেজিতে লিখি আই ইট রাইস। দেখো এটা ভার্ব, ভার্বের পরে কি আছে? নাউন আছে। তাহলে ঠিক তেমনি এখানে দেখো রক্ত হয় লাল, এই হয়টা কি? হয়টা অবশ্যই ভার্ব, আর লালটা কি? নাউন। তাহলে অ্যাডজেক্টিভ তো কখনো ভার্বের পরে বসতে পারে না, সবসময় অ্যাডজেক্টিভ আগে বসবে। ভালো জিনিসটা বোঝো, অ্যাডজেক্টিভ সবসময় আগে বসে, কখনো পরে বসে না। জিনিসটা বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, এবার বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন, মানে সহজ জিনিস একটু ঘুরিয়ে দেবে পরীক্ষায়, তখন তোমরা কি পারবে না। ঠিক আছে, এর জন্য শুধুমাত্র বই পড়লে হবে না, কারণ বইয়ে কিন্তু সবকিছু লেখা থাকে না, বুঝেছো? বইয়ে কিন্তু সবকিছু থাকে না, বই পড়ে গেলে সবকিছু কিন্তু পারবে না, কারণ বাংলা ব্যাকরণ জিনিসটা আলাদা জিনিস। দেখো অনেকে আবার নতুন জয়েন হয়েছে, তাই আমি আরেকবার বলে দিই, ঠিক আছে? তো রেগুলার যারা ক্লাস করতে চাইছো প্রাইমারি টেট 2024-এর জন্য, আমাদের কিন্তু পেড ব্যাচের একটা ক্লাস রয়েছে। তো যারা ক্লাসে জয়েন করতে চাইছো কন্ট্যাক্ট নাম্বারটা নোট করে রেখো, 9647300217। ঠিক আছে, এই নাম্বারটা একটু নোট করে রাখো, ক্লাসের পরে আমাকে ফোন বা এসএমএস করো, তাহলে কিন্তু আরো ডিটেলসে ক্লাসের ব্যাপারে তোমরা জানতে পারবে। এখন আপাতত নাম্বারটা তোমরা নোট করে রাখো খাতা বা পেন দিয়ে, বা স্ক্রিনশট করে রাখো যারা ক্লাস করতে চাইছো। কারণ দেখো রেগুলার তো আমি ফ্রি ক্লাস করাতে পারবো না, এটা করানো ঠিক হবে না, কারণ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের তো মানে তাদের দিকটাও দেখতে হবে, এই জন্য কিন্তু আমি রেগুলার ক্লাস করতে পারবো না। তো এই ক্লাসগুলো তোমাদেরকে রেগুলার যদি কন্টিনিউ করো, আশা করছি প্রত্যেকের ভালো রেজাল্ট হবে 2024-এর জন্য। ক্লাসগুলো ভালো করে করো, দেখবে সবাই পাস করবে। চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা দেখো বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য বলতে কি বলছে দেখো, বলছে দেখো টাকা পয়সা এইসবগুলো কি, এটাকে ইংরেজিতে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বলা হয়, যেটা আমি তোমাদেরকে এর আগে বললাম। বলছে টাকা পয়সা, রূপা সোনা, চা দুধ, এগুলো কি বলবো আমরা? সব বস্তুবাচক বিশেষ্যের মধ্যে ফেলবো। দেখো এখানে কি বলছে, যে বিশেষ্যের দ্বারা কোনো জড় বস্তুর নাম বোঝানো হয় তাকে বলছে বস্তুবাচক। অর্থাৎ যখন আমাদের জড় বস্তুর নাম বোঝাবে তখন আমরা সেটাকে কি বলবো? বস্তুবাচক বিশেষ্য। উদাহরণ দেখো, টাকা পয়সা, জল, মাটি, দুধ, চিনি, চাল, ঘি, বাটি, পাথর, কাঠ, কাগজ, কলম, এগুলো সবই কিন্তু আমাদের বস্তুবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। ওকে,
অর্থাৎ যেগুলো প্রাণ নেই, চেয়ার টেবিল সবই কিন্তু বস্তুবাচকের মধ্যে পড়ছে। বোঝা গেল? সবই কিন্তু বস্তুবাচকের মধ্যে পড়ছে এগুলো। দেখো ইংরেজিতে বস্তুবাচককে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। ইংরেজিতে বস্তুবাচককে কি বলা হয়? ইংরেজিতে বস্তুবাচককে আমরা বলবো কি? ম্যাটেরিয়াল নাউন বলবো। ওকে, দেখো বলছে নদী ও পর্বত কোন ধরনের বিশেষ্য পদ? বলছে নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক। বলো বলো এবার। জাতি স্যার। অবশ্যই জাতিবাচক। ঠিক আছে, অবশ্যই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, জাতিবাচক। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে এক বিরাট সত্য। এক বিরাট সত্য, এখানে সত্য কোন ধরনের পদ? বলছে বিশেষ্য রূপে রয়েছে, অব্যয় রূপে, বিশেষণ রূপে, আর বিশেষণের বিশেষ্য রূপে। কি হবে অ্যান্সার? এক বিরাট সত্য। ভালো করে আনসার করো, ভুল করবে না কিন্তু। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? আমাদের নাউন হিসেবে রয়েছে। তাহলে দেখো এক বিরাট সত্য, এই সত্যটা কি হিসেবে আছে? এই সত্যটা কিন্তু আমাদের এখানে নাউন হিসাবে রয়েছে বা বিশেষ্য রূপে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো বলছে নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য নয়? নিচের কোনটি জাতিবাচক বিশেষ্যের মধ্যে নয়? বলছে দেখো আনন্দ, ফুল, ফল, গরু। বলো কি হবে অ্যান্সার? নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য নয়? একদম কারেক্ট। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ বা ক, আনন্দ। আনন্দ হবে। আনন্দটা কি? আনন্দ আমরা জানি ভাববাচক বিশেষ্য। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 8 নম্বরে দেখো। এবার 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে বলছে ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন বলছে কি ভোজন। এবার দেখো ভোজন, ভোজন মানে ভোজন বা ভোজন শেষ এখন শয়নের জোগাড় চাই। মানে ভোজন শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ এখন শয়ন মানে ঘুমানো চাই। ঠিক আছে, এই ভোজনটা হচ্ছে কি? ভোজন মানে খাওয়া, আর এই খাওয়া থেকে হয়েছে কি? এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষণ। তাহলে শয়ন মানে স্লিপ, স্লিপটা তো একটা ভার। তাহলে সেটাও কিন্তু আমাদের এটা হয়ে গেল কি? ক্রিয়াবাচক বিশেষণ। আবার দেখো গল্প, গল্পটা কি? গল্প হচ্ছে শোনা। এই শোনাটা কি? গল্প শোনা হচ্ছে একটা ক্রিয়া। তাই গল্প শোনাটা এখানে আমাদের কি? ক্রিয়াবাচক বিশেষণ। আর এখানে পড়তে বসা, এটা পড়তে বসাটা কি? এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ওকে, আচ্ছা একটা তোমাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞেস করি, বলো এই যে পড়তে বসো বলেছে, ভালো করে দেখো, এই পড়তে বসো এটা কোন ধরনের ক্রিয়া বলো তো? দেখি কে পারো। নির্দেশক। না, আরে বাবা, এই যে এখানে বলছে না পড়তে বসো, এই পড়তে বসো 2023 সালে কোশ্চেন এসেছিল। পড়তে বসো এটা কোন ধরনের ক্রিয়া বলো? স্যার যৌগিক ক্রিয়া। বলো বাচ্চা। ভাববাচক। স্যার বলছি যৌগিক ক্রিয়া। হ্যাঁ যৌগিক ক্রিয়া। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। ঠিক আছে, দুটো ক্রিয়া, একটা পড়া আর একটা বসা, দুটো ক্রিয়া রয়েছে বলে এটাকে বলবো আমরা যৌগিক ক্রিয়া। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে পরীক্ষায়, বুঝলে? কিভাবে স্যার এটা যখন ক্রিয়া চ্যাপ্টারটা করিয়েছি তো সেই ক্লাসটা দেখে নিও। ঠিক আছে, এখানে কি আমি তোমাকে ডিটেলস বোঝাতে পারবো যৌগিক ক্রিয়াটা কি, তাই না? ক্লাসগুলো করতে হবে, ব্যাকরণ মানেই পরীক্ষা প্রশ্ন হবে। যেগুলো বললাম তো, বাংলা ব্যাকরণে একটা প্রশ্ন পরীক্ষা মিস যাবে না, যেগুলো ক্লাসগুলো দিচ্ছি তোমাদেরকে। ক্লাসগুলো দেখবে সব করানো হয়েছে, সেই ক্লাসগুলো করে নিবে তোমরা। তারপর দেখো তার দিনে ঘুমানোর অভ্যাস নেই। এই যে ঘুমানোর, এটা কি হবে বলো? তার দিনে ঘুমানোর অভ্যাস নেই, এটা কি হবে? অবশ্যই এটা কি হবে ক্রিয়া আমাদের? বিশেষণ। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ। ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে এটা কি হবে আমাদের? এটা হবে আমাদের ক্রিয়াবাচক বিশেষ্য। বলছে দেখো যে বিশেষ্যের দ্বারা কোনো কাজের নাম বোঝানো হয় তাকে কি বলছে? ক্রিয়াবাচক বিশেষ্য। বোঝা গেল?
তাহলে যে বিশেষ্য দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলবো? ক্রিয়াবাচক বিশেষ্য। দেখো উদাহরণ বলছে কি, আরো রয়েছে উদাহরণ, বলছে চলন, ঠিক আছে, গমন, দর্শন, খাওয়া, যাওয়া, দেখা, দেখানো, বলা, পড়া, শোনা, শোনানো, এগুলো সবই কিন্তু দেখো পঠন, পাঠন, ভোজন, সবই কিন্তু এক একটা ক্রিয়াবাচক বিশেষণের মধ্যে পড়ছে। এগুলো সবই কিন্তু এক একটা নাউন। ওকে, আবার জিনিসটা বোঝো, বলছে মনে রেখো ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়াপদের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে দেখো, ক্রিয়াপদের দ্বারা কাজ করা বোঝানো হয়, ক্রিয়াপদের দ্বারা কাজ করা বোঝানো হয়, আর ক্রিয়াবাচক বিশেষ্য দ্বারা শুধুমাত্র কাজের নামকে বোঝানো হয়। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য বলতে বোঝাচ্ছে কাজের নাম, চলন, তারপর ধরো পঠন, পাঠন, লিখন, এগুলো কি লেখার নামকে কি বলছে? লিখন। হাঁটাকে কি বলছে? চলন বা গমন, এগুলোকে একটা নাম বোঝাচ্ছে, তাই এগুলোকে কি বলবো আমরা? ক্রিয়াবাচক বিশেষ্য। আর যখন বলবো যে হাঁটা, চলা, ফেরা, যখন বাক্যে ব্যবহার করবো তখন আমরা সেটা বলবো ক্রিয়াপদ। এগুলো বাক্যের সেন্স অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। চলো এটা আনসার করো। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলা হয়? আনসার করো। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলা হয়? ক্রিয়া বিশেষ। একদম। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কি? ক্রিয়া বিশেষ্য বলবো। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে সেটাকে আমরা বলবো কি? ক্রিয়া বিশেষ্য বলবো। চলো নেক্সট দেখো। স্যার কোনো কাজের নাম বলতে কি বোঝাচ্ছে ওটা? আচ্ছা, কোন নামের কাজ বলছে, যেমন দেখো এই তো চলন, গমন, তারপর ধরো ধরো যে শয়ন, ঠিক আছে, শয়ন মানে ঘুমানো, ঠিক আছে, তারপর দেখো ভোজন, দেখো আমি ভাত খাবো, এখানে খাবোটা কি? খাবোটা হচ্ছে ক্রিয়া, কিন্তু যখন বলছে ভোজন শেষ করে পড়তে বসো, ভোজনটা কি? খাওয়া শেষ করে পড়তে বসো। ও নাম বোঝাচ্ছে একটা। জিনিসটা বুঝতে পেরেছো? সেটাকে। তারপর নেক্সট দেখো বলছে আমি হিমালয় দেখিনি। প্রশ্নটা বলছে আমি হিমালয় দেখিনি, এই বাক্যে কোন ধরনের বিশেষ্য ব্যবহার করা হয়েছে বলো? আমি হিমালয় দেখিনি, বলো নামবাচক, সমষ্টিবাচক, গুণবাচক আর ক্রিয়াবাচক। প্রত্যেক আনসার করো। ক্রিয়া বিশেষ। হ্যাঁ স্যার, ক্রিয়া বিশেষ্য ঘ। বাকি আনসার করো। ওকে, তাহলে এখানে কি হবে দেখো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কি? হিমালয়। এখানে বলছি এই বাক্যে কোন ধরনের বিশেষ্য ব্যবহার করা হয়েছে দেখো, বলছে আমি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমিটা কি? আমিটা হচ্ছে প্রোনাউন, এখানে বিশেষ্য নয়। আবার দেখিনি, দেখিনিটা কি? এটা একটা ভার্ব। তাহলে এখানে হিমালয়, হিমালয়টা কি? অবশ্যই হিমালয়টা হচ্ছে প্রপার নাউন, হিমালয়টা হচ্ছে কি? প্রপার নাউন। আর প্রপার নাউনকে কি বলা হয়? সংজ্ঞাবাচক বিশেষ্য বা নাম বিশেষ্য বলা হয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? কেন যে অপশন ডি করলে তোমরা বুঝতে পারছি না, কেন ডি হলো? ভুল করছো কেন? সবার ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার বলুন। আচ্ছা আরেকবার বলি, দেখো এই বাক্যে কিন্তু আন্ডারলাইন করে দেয়নি, বাক্যটা একটু অন্যরকম করে দিয়েছে, আন্ডারলাইন করে দেয়নি, বলেছে এই বাক্যে কোন ধরনের বিশেষ্য ব্যবহার করা হয়েছে বা নাউন ব্যবহার করা হয়েছে। আপনার নাউন কি আছে দেখতে হবে। দেখিনি এটা তো ভার্ব, আমি এটা তো প্রোনাউন, আর হিমালয় এটা নাউন, আর এই নাউনটা কি? প্রপার নাউন, কোন নাম বোঝাচ্ছে হিমালয়। আর প্রপার নাউনকে বাংলায় কি বলা হয়? নাম বিশেষ্য বলা হয় বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। তাই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? ওকে স্যার। চলো দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? সংখ্যাবাচক বিশেষ্য। সংখ্যাবাচক বিশেষ্য দেখো, আমি দাদার সাথে পাঁচে থাকি না, দেখো সংখ্যা, আচ্ছা এটা সংখ্যা, দেখো 7 5, এটা একটা বিশেষ্য, সাথে পাঁচে থাকি না, সংখ্যাবাচক বিশেষ্য। 19 আর 20 কি এমন তফাৎ আছে?
দেখো 19, 20 এগুলো কি এক একটা সংখ্যা, তাই এটা সংখ্যাবাচক বিশেষ্য। তারপর 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ, এখানে 10 এটা একটা সংখ্যাবাচক বিশেষ্য, অর্থাৎ সংখ্যা বোঝাচ্ছে। দেখো এখানে বলছে যে বিশেষ্যের দ্বারা সংখ্যার নাম বোঝানো হয় তাকে কি বলছে? সংখ্যাবাচক বিশেষ্য। সংখ্যাবাচক বিশেষ্য অন্য পদের সংখ্যাকে প্রকাশ করবে না, শুধু একটি সংখ্যাকে বোঝাবে। বলছে সংখ্যাবাচক বিশেষ্য অন্য পদের সংখ্যা প্রকাশ করবে না, শুধু একটি সংখ্যাকে বোঝাবে। ঠিক আছে, দেখো এখানে 10 মানে 10কে বোঝাচ্ছে, মানে 10 জন। 19 মানে 19 আর 20, মানে 19 আর 20 এর মধ্যে পার্থক্য কি, এইরকম কথাগুলো। ঠিক আছে, অর্থাৎ মেনলি যেটা তোমাকে মনে রাখতে হবে যে যদি কোনো সংখ্যামূলক জিনিস বোঝায় তাহলে সেটা হবে আমাদের সংখ্যাবাচক বিশেষ্য। দেখো 7, 5 সংখ্যা তোমরা জানো, 19, 20 সংখ্যা জানো, 10 সংখ্যা জানো, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা সংখ্যাবাচক বিশেষ্য। দেখো এটা এমসিকিউ করে নাও, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য নয়? আনসার করো। সরলতা, গুরুত্ব, দয়া, যৌনতা, কি হবে আনসার? ডি হবে, ডি। একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, যৌনতা। কারণ যৌনতাটা কি হবে বলতো? যৌনতা হবে আমাদের সমষ্টিবাচক, তাই তো? যৌনতা হবে আমাদের সমষ্টিবাচক, এটা ভালো করে মনে স্যার রাখো। গুরুত্ব কেন হবে না? বলো। স্যার গুরুত্ব কেন হবে না? আচ্ছা, গুরুত্ব কেন হবে না? এখানে বলছে গুরুত্বটাতে কি, গুরুত্ব হচ্ছে ইম্পর্টেন্স, এটা তো একটা মানে মনের ভাব বা গুণ বোঝাচ্ছে না। আমি তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছি, এটা কখনো সমষ্টি হয়? ইম্পর্টেন্সটা কি? সততা, গুরুত্ব, সরলতা, এগুলো থেকে একটা গুণ, ঠিক আছে। বুঝেছো? আর এখানে তোমার বলেছে গুণ, গুণবাচক বিশেষ্য কোনটি নয়? গুণটা তো যৌনতা কি গুণ? যৌনতা তো হচ্ছে ব্যক্তি মিলে হচ্ছে কি সমষ্টিবাচক। তারপর দেখো সত্য পথে থেকে সত্য কথা বলো, কি বলছে? সত্য পথে থেকে সত্য কথা বলো, এই বাক্যে সত্য কোন পদ বলো? বিশেষণ পদ। স্যার বিশেষণ। দেখো এখানে একটু ভুল আছে আমার, কারণ দেখো জিনিসটা বোঝো, সত্য পথে, ঠিক আছে, এখানে একটু ভুল আছে, কারণ এই সত্যটা কি, এই সত্যটা কিন্তু অ্যাডজেক্টিভ, দেখো ভালো করে। ঠিক আছে, এই সত্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কথা, কথাটা তো নাউন, নাউনের আগে কি বসতে সত্য, তাই এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এই সত্য পথ, এই সত্য পথটা কি, এই সত্য পথটা কিন্তু আমাদের কি হবে? এইটা হবে কিন্তু আমাদের বিশেষ, কি দেখো, আচ্ছা ঠিক আছে, এটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। দেখো কারণ এই পথটা কি, পথটা নাউন, আর এই সত্যটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, বিশেষ্য হবে। এখানে কিন্তু কোনো বিশেষ্য নেই, এখানে নাউন কিন্তু একটাও হবে না, বুঝেছো? এখানে কিন্তু কোনো নাউন হবে না, কারণ সত্য পথে থেকে সত্য কথা বলো, এই দুটো সত্যই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছো? ধরো এরকম প্রশ্ন দিল একটা, এই সত্য দিয়ে একটা বাক্য দিচ্ছি, ধরো একটা প্রশ্ন এরকম দিলাম, তাহলে পদটা কি বিশেষ্য হচ্ছে না? শোনো ভালো করে, একটু শোনো ভালো করে। ধরো আমি একটা সেন্টেন্স লিখে দিই এরকম, সত্য চিরকাল জয়, ঠিক, এই সত্যটা কি হবে বলে? সত্য চিরকাল জয়, এবার কি হবে? এবার কি হবে এটা বলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কি হবে? অবস্থাবাচক বিশেষ্য। হ্যাঁ, এবার এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অবশ্যই নাউন বলবো। কি বলবো এটাকে? এবার আমরা অবস্থাবাচক, বুঝতে পেরেছো? এবার এটাকে আমরা কি বলবো? নাউন বলবো। জিনিসটা ক্লিয়ার? তাহলে পরীক্ষায় সত্য আছে বলে যে তুমি অ্যাডজেক্টিভ করে দিবে না, বা সত্য আছে বলে নাউন করে দেবে না, ভালো করে বাক্যটা পড়বে, দেখবে বাক্যে কি বলা হয়েছে, এটা কিন্তু ভালো করে মনে রেখো। স্যার এটা কি অবস্থাবাচক বিশেষ্য হবে না? বলতে পারি, হ্যাঁ। দেখো চিরকাল অবস্থান বোঝাচ্ছে। হ্যাঁ, বলছে তিতাস একটি নদীর নাম, বলছে তিতাস একটি নদীর নাম, বাক্যের নদী কোন প্রকার বিশেষ্য হবে? নামবাচক, জাতিবাচক, জাতিবাচক। বস্তুবাচক, কি হবে অ্যানসার? জাতিবাচক। অবশ্যই জাতিবাচক। তারপর চলো, তারপর বলছে চাউল, চিনি, কাঠ, পানি, এগুলো কোন ধরনের বিশেষ্য? নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক। কি হবে? বস্তুবাচক। বস্তুবাচক।
অপশন নাম্বার ডি হচ্ছে বস্তুবাচক। ওকে, চলো এবার দেখো আমরা বিশেষ্য পদ কিভাবে চিনবো। ঠিক আছে, বিশেষ্য পদ বা নাউন কিভাবে চিনবো দেখে নাও। বলছে বিশেষ্য পদকে চেনার কয়েকটি উপায় আছে, কি কি দেখে নাও। বলছে বিশেষ্য পদের আগে একটি বিশেষণ শব্দ বসিয়ে দেখতে হবে ঠিকঠাক শুনতে লাগছে কিনা, অর্থাৎ অর্থ স্পষ্ট আছে কিনা। ধরো তুমি একটা কোনো নাম বসিয়েছো, ঠিক আছে, বিশেষ্য, তার আগে একটা অ্যাডজেক্টিভ মনের মতো করে বসিয়ে দাও। অ্যাডজেক্টিভ বসিয়ে দিলে যে দেখবো যে বাক্যের অর্থ ঠিকঠাক আসছে কিনা, তাহলে সেটা অবশ্যই বিশেষণ হবে। যেমন দেখো এখানে বলছে যেমন আধুনিক আর আধুনিকতা, কোনটি বিশেষ্য হবে বলো? আধুনিক। আধুনিকটা কি হবে? আধুনিক বিশেষ্য। ভালো বলো। বিশেষ্য। আর আধুনিকতাটা বিশেষ্য, আধুনিকটা বিশেষণ। বলো ভালো করে। আধুনিকতাটা বিশেষ্য আর আধুনিকটা বিশেষণ। একদম কার। তাহলে আধুনিকতাটা, এইখানে দেখো আধুনিকতাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নাউন। আর এই আধুনিক হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে কি আধুনিকটা হবে আমাদের অ্যাডজেক্টিভ আর আধুনিকতাটা আমরা কি বলবো, নাউন। দেখো আধুনিক যুগ, ভালো করে বোঝো, আধুনিক যুগ, এই যুগটা কি অবশ্যই নাউন। তার আগে দেখো একটা অ্যাডজেক্টিভ বসে গেছে, তাহলে আধুনিক অ্যাডজেক্টিভ। আধুনিকতা যুগ, কোনটি ঠিকঠাক লাগছে বলো? আধুনিক যুগ না আধুনিকতা যুগ, কোনটা শুনতে ভালো লাগছে তোমাদের? আধুনিক যুগ। আধুনিক যুগ শুনতে ভালো লাগছে। তাহলে যখন এটা শুনতে ভালো লাগছে তাহলে এটা কি, এটা অবশ্যই আমাদের এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আধুনিকতাটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ নয়। বলছে দেখো নিশ্চয় আধুনিক যুগ, এখানে আধুনিক হচ্ছে বিশেষণ আর আধুনিকতা হচ্ছে কি বিশেষ্য। ওকে, নেক্সট দেখো যার অস্তিত্ব আছে তাই বিশেষ্য হবে, কারণ অস্তিত্ব থাকলেই তার একটি নাম থাকবে। 3 নম্বর দেখো, এগুলো জাস্ট জানার প্রয়োজন নেই, কারণ তোমরা প্রশ্ন দেখলেই বা বাক্য দেখলেই আনসার করতে পারবে। বলছে র এর কে এ তে প্রভৃতি বিভক্তি যোগ করা গেলে সেই পদটি বিশেষ্য হবে, নতুবা সর্বনাম। কি বলছে? র এর কে এ তে প্রভৃতি যুক্ত করলে সেগুলি আমরা বিশেষ্য করবো, নতুবা সর্বনাম। এবার সর্বনাম না পড়লে কিন্তু এগুলো তুমি বুঝতে পারবে না। তো সর্বনাম চ্যাপ্টারটা যখন ভালো করে পড়বে তখনই তোমাদেরকে এই লাইনটা কনসেপ্ট ক্লিয়ার হবে। বোঝা গেল? কারণ 2-1 লাইনে কিন্তু সর্বনামকে মানে বিভক্তি বা মানে এগুলো বোঝানো সম্ভব নয়, কারণ প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ক্লাস রয়েছে। ঠিক আছে, তো টোটাল ক্লাসটা আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, যারা চাইছো যে 2024-এর জন্য ক্লাস করতে, তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো। 2024-এর ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা কয়েক মাস হলো শুরু হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডিং হয়। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস। একটা প্রশ্ন আছে। বলো বলো। বলছি লাস্ট যেটা সংখ্যাবাচক বিশেষ্য বললেন, ওখানে বললেন আমি 7-5 থাকি না। এখানে তো 7-5 একটা তো গুণ হয়ে আছে, আমি মানে কোনো ঝামেলায় থাকি না। হ্যাঁ, কিন্তু দেখো ভালো করে জিনিসটা বোঝো, তোমাকে এখানে একটা আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, একটু থামো। আগে একটু বলে দিই, তারপর আমি তোমাকে আবার একটা বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো আমাদের যারা ক্লাসে জয়েন করতে চাইছো, এখানে নাম্বারটি দেখো 9647300217। ঠিক আছে, ক্লাসের টাইম রেগুলার আমাদের 8টা 30 রাত্রে ক্লাস হয়। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা সবই পেয়ে যাবে। আর ক্লাসে যারা জয়েন করতে চাইছো নাম্বারটা নোট করে রাখো, স্ক্রিনশট করে রাখো, 9647300217। ওকে, দেখো এবার জিনিসটা যেটা তোমাদেরকে বুঝিয়ে দিই আমি। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217,
এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30 তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।